ঠিক আছে, আজকের ক্লাস শুরু করছি। আজকের বিষয়টি হলো শর্তমূলক প্রমাণ। আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে শর্তমূলক প্রমাণ সাধারণ নিয়ম, অর্থাৎ যদি সিদ্ধান্ত ইমপ্লাইজ থাকে তখন সেই নিয়মটা দেখেছিলাম। আজকে দেখব শক্তিশালী বিধিটা, অর্থাৎ শর্তমূলক প্রমাণ কিন্তু সিদ্ধান্তে যদি ইমপ্লাইজ না থাকে তাহলে প্রশ্নটি কেমন হয় আর সেটার উত্তর কিভাবে করতে হয়। আমরা সর্বপ্রথম প্রশ্নটি দেখে নিই। লেখা একটু ছোট হয়েছে, আমি বলে দিচ্ছি। প্রশ্ন থাকবে এরকম: শক্তিশালী পদ্ধতি প্রয়োগ করে, অর্থাৎ এখানে শক্তিশালীটা অনেক সময় বলে দেয় না, যদি বলে না দেয় তারপর আমরা এটা দেখে বুঝবো, তবে বলেই বেশিরভাগ দেয়, বেশিরভাগ প্রশ্নে এটা বলে দেয়। শক্তিশালী পদ্ধতি প্রয়োগ করে নিচের যুক্তিটির বৈধতার শর্তমূলক প্রমাণ গঠন করো। অর্থাৎ এই প্রশ্নটাও কিন্তু শর্তমূলক প্রমাণই বলেছে। এর আগেও শর্তমূলক ছিল, আজকেটাও শর্তমূলক, কিন্তু শুধু মাধ্যমটা আলাদা। আগে সাধারণ শর্তমূলক ছিল, এবার শক্তিশালী। এখন যদি আমরা দেখি যে সিদ্ধান্ত যদি ইমপ্লাইজ থাকে তাহলে আগের নিয়ম কি ছিল, যে পূর্বকটা এখানে লিখি আর অনুকটা এখানে লিখি, কিন্তু আজকে তো সিদ্ধান্ত ইমপ্লাইজ নেই, আজকে সিদ্ধান্ত আছে ডট। এই ডট থাকার কারণে আমাদের নিয়মটি আলাদা হয়ে যাবে। আজকে আমরা আগে সর্বপ্রথম সারিটা দিয়ে দিই, 1 নং সারি 2 নং সারি। এখন আমি চাইলেই এটা ভেঙে এখানে লিখতে পারি না, এজন্য আমাদের একটি বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হবে। আমাদের এই লজিক থেকে আমাদের একটি মান ধরে নিতে হবে, হ্যাঁ, একটি মান স্বীকার করে নিতে হবে ক্যালকুলেশন করার জন্য। আর আরেকটি জিনিস অনেক সময় দেখেছি যে অনেক ভুল একটা স্টুডেন্ট করে বসে, সেটা হলো এই লজিকটা দিলে যখন মানটা ভাঙা যায় না তখন সরাসরি এই সিদ্ধান্তটি প্রমাণ করে দেয়, মানে কোনো কিছু না ক্যালকুলেশন করে সরাসরি স্বাভাবিকভাবে ক্যালকুলেশন করে এইটা প্রমাণ করে দেয়, কোনো কিছু মান না ধরে। এখন আমরা যদি সরাসরি এটা প্রমাণ করে দিই তাহলে সেটা তো আকারগত প্রমাণ হয়ে গেল, সেটা তো শর্তমূলক প্রমাণ হইল না। এজন্য যে কাজটি করতে হবে যে আমাদের এখানে একটি মান ধরে নিতে হবে। তো কি মান ধরে নিব? এখান থেকে যে কোনো কিছু মান ধরা যায়, তো আমি এই লজিকের সুবিধার্থে এখানে ই মানটি ধরে নিচ্ছি এবং ডান পাশে আমাকে লিখে দিতে হবে এই মানটি আমি কোন নিয়মে ধরলাম, অ্যাসাম্পশন। এই অ্যাসাম্পশন কেন করলাম? কারণ ইমপ্লাইজ নাই, এটা আগে আমরা প্রাকল্পিক করতে পারলাম না, ভাঙতে পারলাম না। এই অ্যাসাম্পশনটা মানে হলো মেনে নেওয়া, ধরে নেওয়া, স্বীকার করে নেওয়া, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে একটি মান ধরে নেওয়া। তো আমি ইটাকে ধরে নিলাম, এখন ই দিয়ে ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন শুরু করি। এটা দিয়ে ক্যালকুলেশন করলে এটা আমাদের পি তৈরি করতে পারি, অর্থাৎ ই ভেল এফ। আমরা এডিশন করলাম, 3 নং সারিকে আমরা এডির সূত্র প্রয়োগ করেছি। এখন এডির সূত্র প্রয়োগ করা হওয়ার কারণে এটা এমপি হয়ে গেছে। তাহলে এমপি হলো পি প্লাস কিউ, এখানে পি, তাহলে জি নেমে আসে, অর্থাৎ এখানে 1 এবং 4 নং মিলে এমপি হয়ে গেছে। এখন বিষয়টা হলো আমি মান ধরে নিয়েছি, ঠিক আছে, কিন্তু আমাদের প্রমাণ তো এটাই করতে হবে। তাহলে এতটুকু প্রমাণ করার জন্য এই যে ই এখানে আছে আর জি এখানে আছে, এই শর্তমূলক প্রমাণের শক্তিশালী বিধির নিয়মটাই হলো যে জায়গাতে আমি মানটি ধরে নিব এবং যেটা আমার প্রমাণ হবে সেই দুইটা যখন ক্লোজ করে দেব তখন ইমপ্লাইজ আসবে। তো ক্লোজ করার নিয়মটা কি? যেখান থেকে মান ধরেছি সেখান থেকে একটা রেখা টেনে এই পর্যন্ত চলে আসবো। এখন 6 নম্বরে কি ঘটনাটি ঘটবে? যেখানে আমি ক্যালকুলেশনটি শুরু করেছিলাম, মানে যেখানে রেখাটা শুরু করলাম সেখানকার মানটি এখানে আসবে, এবং যেহেতু এটা একটা সিপির নিয়মে করতেছি, শর্তমূলক প্রমাণ বা প্রাকল্পিক অপেক্ষক, এজন্য এখানে আসবে ইমপ্লাইজ, এবং যেখানে ক্লোজ করলাম সেই মানটি। আমি আবারও রিপিট করছি, যেখানে আমি মানটি শুরু করলাম, যেখান থেকে মানটি ধরেছি সেইটা আসবে এখানে, এবং যেখানে ক্লোজ করলাম সেই মানটি আসবে এখানে, আর মাঝখানে হবে ইমপ্লাইজ। ইমপ্লাইজটা কেন হবে এখানে বোঝা যাবে না। 3 এবং 5 নম্বরের আমরা যে কাজটি করেছি সেটা হলো সিপি। এই যে এসিপি মানে কন্ডিশনাল টু ইমপ্লাইজ, তাহলে কি হলো, এইটা আমাদের প্রমাণ হয়ে গেছে। এখন আমাদের এইটা প্রমাণ করতে হবে, এখানে ব্র্যাকেট দেওয়া হয়নি। আচ্ছা, এইটা প্রমাণ করার জন্য যে কাজটি করতে হবে, আমাকে আবার একটি মান স্বীকার করে নিতে হবে। তো আমি এবার এই মান স্বীকার করে নিচ্ছি। এখন এখানে একটা বিশেষ প্রশ্ন আসতে পারে, কোন মানটি আপনি ধরে নিচ্ছেন? যেখানে একবার ই ধরলেন, এখন এইচ ধরলেন। এখানে বিভিন্ন টেকনিক অবলম্বন করা যায়, যেমন আমি টেকনিক অবলম্বন করছি, এই মানটি ধরে নিয়েছি এখানে, অর্থাৎ পূর্ব গণক ধরে অনুপ্রমাণ করেছি, এটার বিচার করছি। যার আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এখানে ইমপ্লাইজ হবে। আচ্ছা, কি হবে তাহলে? এখানে এই এইচটা আমরা এখানে ধরে নিয়েছি, তাহলে এই জায়গাতে আমরা এইচ ধরে নিলাম। এখন আমাদের প্রমাণ করতে হবে কি আই, তাহলে ক্যালকুলেশন করি। তার আগে এই এইচটা কিভাবে ধরলাম? অ্যাসাম্পশন নিয়মে এই মানটা ধরলাম অ্যাসাম্পশন নিয়মে। এখন অ্যাসাম্পশন নিয়মে ধরেছি, এখন ক্যালকুলেশন করি। এইচটা এখানে থাকার কারণে পি প্লাস কিউ, এই যে পি হাতে আই ডট জে, কত কত হইল 2 নং এবং 7 নং মিলে এমপি। এবার 9 নং আসলে কি হবে? আমাদের আই লাগবে, এখানে সিম্পলিফিকেশন করতে পারি আমরা।
এটা আই, সিম্পলিফিকেশন করলে কি হলো 8 নং সিম্পলিফিকেশন। এই যে আমার এইচ ধরেছিলাম এবং আই প্রমাণ হয়েছে। এই নিয়মে আবার কি করবো, এখান থেকে রেখা টেনে এখানে ক্লোজ করবো। তাহলে 10 নম্বরে আসলে কি হবে, এখান থেকে শুরু করেছিলাম এইচ, সিপির কারণে ইমপ্লাইজ এবং এই আই। তাহলে এখানে দাগ দিয়ে কত কত করলাম 7 এবং 9 সিপি। এই হলো আমাদের দুইটা মান বের হয়ে গেছে। এখন মূল বিষয় হচ্ছে এটা তো মান দুইটা বের হলো আলাদা আলাদা হয়েছে, আলাদা আলাদা হয়ে থাকার কারণে কি করতে হবে, এখন আমাদের 11 নম্বরে এসে এই দুইটাকে যুক্ত করতে হবে। তাহলে ই ইমপ্লাইজ জি, এই যে এটা 6 নাম্বার, এবং আচ্ছা দেখা যাচ্ছে না মনে হয়, এই যে আমরা কি করলাম এখানে এসে যে ই ইমপ্লাইজ জিটা এখানে লিখলাম, ডট দিলাম, দিয়ে এখন আমাদের পরের মানটা কি এইচ ইমপ্লাইজ আই, এই যে এইচ ইমপ্লাইজ আই, এখন এখানে আমরা লিখব এইচ ইমপ্লাইজ আই, অর্থাৎ 6 এবং 10কে কনজাংশন করলাম। আচ্ছা এখানে এই জিনিসটা অনেকের ভুল মনে হয় যে এখানে তো আমি কনজাংশনই করলাম, আসলে এটা কনজাংশন করা হয় নাই, এই রেখাটা টেনে এটা কন্ডিশনাল প্রুফ করা হয়েছে, এই কারণে এখানে ইমপ্লাস আসলো, এই যে এটা তো ইমপ্লাস আসলো, আর কি এটা করলাম কনজাংশন, দুইটা জিনিস একত্র করলাম। আচ্ছা এটা এখন আমাদের পরিপূর্ণভাবে এই যে উত্তরটা মিলে গেছে। তাহলে শর্তমূলক প্রমাণের নিয়মটা আমি আবারও রিপিট করছি। যদি কোনো কোশ্চেনে শর্তমূলক প্রমাণ বলে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে সিদ্ধান্তে। সিদ্ধান্তে যদি মেন জায়গাতে মেন ভাগে যদি ইমপ্লাস থাকে তাহলে আগের নিয়ম আমরা পূর্বক এখানে লিখবো, অনুক এখানে লিখবো, এই অনুকটাকে প্রমাণ করব। কিন্তু যদি ইমপ্লাস না থেকে ডট ভেল অন্য কিছু থাকে তাহলে কি করব, আর মানটা ভাঙতে পারবো না, তখন একটা মান ধরে নিতে হবে, তাহলে এই নিয়মে প্রয়োগ করব। এই যে এখানে আমরা ই ধরে নিয়েছি, ই ধরে নিয়ে অ্যাসাম্পশন লিখে দিলাম, দিয়ে ক্যালকুলেশন করে যে জি প্রমাণ করলাম, জি যখন প্রমাণ হয়ে গেল তখন 3 এবং 5কে যুক্ত করে দিয়ে কন্ডিশনাল প্রুফ করলাম, করে ইমপ্লাস জি আসলো, পরে 7 নম্বরে আবারও এইচ ধরে নিলাম, দিয়ে আইকে প্রমাণ করলাম, করে এটা যুক্ত করে দিলাম, দিয়ে সর্বশেষে কি করলাম, এই যখন এইচ ইমপ্লাস আই প্রমাণ হয়ে গেল এবং ই প্লাস জি প্রমাণ হয়ে গেল, তখন এই সূত্রটা অনুসারে সিদ্ধান্ত মিলানোর জন্য এই দুইটা জিনিসকে আমরা 11 নম্বরে যুক্ত করে দিলাম, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। এই যে প্রমাণ হয়ে গেল, অর্থাৎ এইভাবে আমাদের শর্তমূলক প্রমাণগুলো করতে হয়। ভিডিওটি বারবার দেখে এটা সমাধান করার চেষ্টা করবে, আর কোনো জায়গাতে বুঝতে না পারলে সেটা কমেন্ট বক্সে জানাবে। তো ঠিক আছে, ভালো থাকো সবাই।